আপনারা তো এই যাবৎকালে হাজার হাজার মুভি দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র কয়েকদিন আগে রিলিজ হওয়া এমন এক অল টাইম ব্লকবাস্টার মুভি যে আপনাদের মন ছুঁয়ে যাবে। আমি নিজেও এই মুভিটা দেখেছি এবং দেখার পর আমার এতটাই ভালো লেগেছে যে ভাবলাম আজকের এই চমৎকার মুভিটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই মুভিতে যেমন রয়েছে রোমান্টিক কিছু মুহূর্ত, স্বামী স্ত্রীর মধ্যকার মজার সব ঝগড়া, আর তেমনই রয়েছে নিজের ছোট মেয়ের প্রতি বাবা মায়ের অসীম ভালোবাসা। সব কিছু মিলিয়ে এক ব্লকবাস্টার মুভি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, স্বামী যদি ঘরের গৃহিণীর মতো ঝাড়ু দেয়, রান্না করে, আর পরম আদরে এক ছোট্ট মিষ্টি মেয়েকে সামলায়, তবে আপনাদের মনে কেমন চিন্তা আসবে? আর অন্যদিকে তার বউ যদি বাইরে গিয়ে রেসলিং রিংয়ে বিশাল সব রেসলারদের ধুলো চাটায়, তবে সেই সংসারের অবস্থাটা ঠিক কেমন হতে পারে? আপনারা হয়তো এক একজনে এক এক কিছু ভাবছেন, তবে এই মুভিটা দেখলে আপনার নিজের মনে হবে আসলেই মেয়েদের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে হাসতে হাসতে পেটে খিল ধরানো আর সাথে চরম মিষ্টি এক ভালোবাসার গল্প নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় ফেলা ব্র্যান্ড নিউ রিলিজ মুভি গাটা গোষ্ঠী সম্পর্কে বিশ্লেষণ করা যাক। তো গল্পের শুরুতেই আমরা এই মুভির নায়ক বীরাকে দেখতে পাই। সকাল হতে না হতেই বীরার দিন শুরু হয় পানিকারির সামনে লাইনে দাঁড়িয়ে পানি আনার মধ্য দিয়ে। বাসা পানি নেই, কিন্তু তার ছুটি নেই। এরপর সে রান্নাঘরে সব কাজ শেষ করে ঘর মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নর মতো সংসারের সব দায়িত্ব একে একে সামলাতে থাকে। ঘরের কাজ শেষ করে বীরা চলে যায় তার পরম আদরের একমাত্র ছোট রাজকন্যার কাছে। ঘুম থেকে ডেকে তোলে তার আদরের মেয়েকে এবং সুন্দর করে রেডি করায় এবং নিজেই তাকে স্কুলে নিয়ে যায়। ক্লাসরুমে যাওয়ার পর স্কুলের ম্যাডাম বীরাকে তার মেয়ের রেজাল্ট শিট দেখায় এবং জানায় তার মেয়ে পড়ালেখায় কতটা খারাপ রেজাল্ট করেছে। কিন্তু বীরা তার ছোট মেয়েটাকে এতটাই ভালোবাসে যে বকা দেওয়া তো দূরের কথা, বিন্দুমাত্র রাগও করে না। উল্টো ম্যাডামকে একদম শান্ত ভঙ্গিতে হেসে বলে, আরে ম্যাডাম, এই কথা তো আপনি গত বছরই বলেছেন, নতুন কোনো খবর থাকলে বলুন। এরপর নিজের মিষ্টি মেয়েকে স্কুলে রেখে বীরা তড়িঘড়ি করে রওনা দেয় তার রেসলার বউ কীর্তির ম্যাচ দেখার জন্য। স্টেডিয়ামে পৌঁছে বীরা সোজা গিয়ে হাজির হয় একদম সামনের সিরিয়ালে। আর ঠিক তখনই রিংয়ের ভেতরে চলছিল কীর্তির এক হাই ভোল্টেজ ম্যাচ। কীর্তির প্রতিপক্ষ ছিল তার বন্ধু, সেও এই রিংয়ের একজন ফাইটার। সে নারী রেসলার বন্ধু যখন কীর্তিকে চেপে ধরে পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক বাইরে বসে থাকা বীরা তখন তার স্ত্রীকে উৎসাহ দেওয়ার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে এবং কীর্তিকে রেসলিংয়ের সঠিক প্যাচ আর ট্রিক্স বাতলে দিতে থাকে। শ্যামের এমন উৎসাহ আর বুদ্ধি পেয়ে কীর্তি যেন নতুন শক্তি ফিরে পায়। এক নিমিষে কীর্তির গায়ের জোর ও সঠিক টেকনিক কাজে লাগিয়ে সে রেসলার বান্ধবীকে শূন্যে তুলে আছাড় মারে। চোখের পলকেই প্রতিপক্ষ শেষ হয়ে যায় আর রেফারি কীর্তিকে অফিসিয়ালি বিজয় হিসেবে ঘোষণা করে। এই ফাইট শেষ হওয়ার পর বীরা ও কীর্তি মাঠে বসে আলাপ করতে থাকে এবং বীরা স্ত্রীর ফাইটের প্রশংসা করতে থাকে। তখন কীর্তি তার মেয়ের স্কুলের কথা জানতে চায়। স্কুলে যে প্যারেন্টস মিটিং হয়েছে সেখানে তার মেয়ে সম্পর্কে কি বলা হয়েছে। বীরা তখন কথা ঘুরিয়ে বলে যে তার মেয়ে খুবই ভালো রেজাল্ট করেছে এবং পড়াশোনা খুব ভালো করছে, এই কথা স্কুলে বলেছে। এসব কথা বলার মাঝেই কীর্তির ট্রেনিং কোচ তাদের সামনে আসে এবং কীর্তিকে বাহবা দিতে থাকে এবং বলতে থাকে, তোমার হাজবেন্ড তোমাকে প্রচণ্ড সাপোর্ট করে, তুমি খুবই ভাগ্যবান একটি মেয়ে। এ কথা বলেই কোচ সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় আমরা দেখতে পাই তার ফেস রিয়াকশন, সে মোটেও কীর্তিকে পছন্দ করে না। এরপরে বীরার ফোনে একটি কল আসে। কলটি করেছে তার মামি, তাদের বাড়িতে একটি অনুষ্ঠান থাকায় তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এই কথা কীর্তিকে বলে সেখান থেকে বীরা চলে যায়। তারপর আমরা বীরাকে তার বাসার মাঠের সামনে দেখতে পাই। সেখানে সে তার প্রতিবেশী সকল মহিলাদের ডান্সের প্র্যাকটিস করাচ্ছে এবং সেই প্র্যাকটিস ভিডিও ফোনে রেকর্ড করে ইউটিউবে আপলোড করছে। এভাবেই তার বিকাল টাইমটা কেটে যায়। সন্ধ্যা হওয়ার পর দেখতে পাই সে মহিলাদের সকল হাজবেন্ড ছাদে বসে মিটিং করছে যে বীরাকে কিভাবে কাজে পাঠানো যায় যাতে তাদের সকল স্ত্রী এই কাজ থেকে মুক্তি পায়। তখন একজন বুদ্ধি বের করে, সে বলে বীরার সকল কাজের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব। এই ভিডিও বীরা দেখে বিরক্ত হয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হবে। এটা বলেই তাদের মিটিং শেষ করে সেখান থেকে চলে যায়। পরের সকালে বীরা, তার বউ কীর্তি ও তার ছোট মেয়ে মার্টি তার মামার অনুষ্ঠানে যায় এবং এনজয় করে সেখানে। পরের দিন আন্তর্জাতিক স্তরের কুস্তিগীরদের সম্মান জানানোর জন্য এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে মিনিস্টার সাহেব এক এক করে দেশের সব সেরা ও ট্যালেন্টেড খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
সেই মঞ্চে কীর্তিকেও ডেকে সম্মানিত করা হয়। মিনিস্টার সাহেব নিজে তার গলায় মেডেল পরিয়ে দেন। তারপর সবার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন মেয়েকে যে শুধু ঘরের কাজ করতে হবে আর সংসার সামলাতে হবে এমন কোনো কথা নেই। মেয়েরা নিজের যোগ্যতা দিয়ে সব ক্ষেত্রেই প্রতিষ্ঠিত হতে পারে। আমি চাই কীর্তির মতো দেশের প্রতিটা মেয়ে স্বাবলম্বী হোক এবং নিজের প্রতিভা ফুটিয়ে তুলুক। অন্যদিকে কীর্তির এই সাফল্য সবাই প্রশংসা করলেও তার বিপক্ষের কুস্তিগির ফ্রেন্ড তাকে মনে মনে হিংসা করছিল। তখনই আমরা দেখতে পাই কীর্তির কোচ তার ফ্যামিলিকে। কোচের ধারণা ছিল মিনিস্টার হয়তো তার অবদানের কথা ভেবে তাকেও স্টেজে ডাকবেন, কিন্তু তার সেই আশা ভুল প্রমাণিত হয়, কারণ মিনিস্টার তাকে স্টেজে ডাকেন না। এমনকি অনুষ্ঠান শেষে যখন সব সাংবাদিকরা কীর্তিকে ঘিরে ধরেছিল এবং জানতে চেয়েছিল আপনার এই সাফল্যের পিছনে কার অবদান রয়েছে, তখন কীর্তি ভিড় ঠেলে কাউকে যেন খুঁজছে। কোচ ভেবেছিল কীর্তি হয়তো তাকেই খুঁজছে, কিন্তু তখনও কীর্তি উঁচু সুরে বীরার নাম ধরে ডাকে এবং তার হাজব্যান্ডকে সেখানে আনে এবং সাংবাদিকদের বলে যে তার সাফল্যের পিছনে তার হাজব্যান্ডের অবদান রয়েছে। এ কথা শুনে কোচ অপমানিত বোধ করে। অপমানিত হয়ে বাড়ি ফিরে কোচ যখন গম্ভীর মুখে রাগ করে ভাত খাচ্ছিল, তখন তার স্ত্রী তাকে কথা শুনিয়ে বলে, তুমি তো সেরা কোচ, তুমি তো কীর্তিকে ট্রেনিং দিয়েছো, সে কত উপরে উঠে গেছে এবং সে মেডেলও পেয়েছে, তুমি কি পেয়েছো? তুমি এত খাটুনি খেটে কোচ হয়ে তোমার লাভটা কি হলো? একটা পুরস্কারও তো পেলে না। এর চেয়ে ভালো তুমি বীরার মতো ঘরের কাজ সামলাতে শুরু করে দাও। তাদের এই চেঁচামেচি আর ঝগড়া শব্দে কোচের ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়ে এবং বাবা মায়ের সব কথা শুনে ফেলে। নিজের সন্তানের সামনে এমন অপমান সহ্য করতে না পেরে কোচের মনে প্রচণ্ড ক্ষোভ জমে ওঠে এবং সে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। তারপর আমরা পরের দিকে চলে যাই মাটির স্কুলে। সেদিন তাদের ক্লাসে মিনু নামের এক নতুন শিক্ষিকা আসেন। তিনি ক্লাসের বাচ্চাদের সাথে পরিচিত হওয়ার জন্য এক এক করে সবাইকে নিজের ও মা বাবার পরিচয় দিতে বলেন। বাচ্চারাও দাঁড়িয়ে নিজের নাম এবং বাবা মা কী করেন তা বলতে থাকে। মাটির পালা আসলে সেও দাঁড়িয়ে বলে, আমার নাম মাটি, আমার মা একজন কুস্তিগির। আর একটু থেমে সে গর্বের সাথে আবারও বলে, আমার বাবাও একজন কুস্তিগির। মাটির কথা শোনা মাত্রই ক্লাসের সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয় এবং ম্যাম সবাইকে থামিয়ে হাসির কারণ জানতে চাইলে এক ছেলে দাঁড়িয়ে বলে, ম্যাম ও মিথ্যা কথা বলছে, ওর বাবা কোনো কুস্তিগির নয়, ওর বাবা তো একজন হাউস হাজবেন্ড। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে মাটি প্রচণ্ড রেগে যায় এবং সেই দুই ছেলেকে মারতে শুরু করে। পরবর্তীতে প্রিন্সিপালের রুমে বাচ্চাদের নিয়ে যাওয়া হলে দেখা যায় মারামারির কারণে মাটির গালে বেশ চোট লেগেছে। খবর পেয়ে বীরা স্কুলে ছুটে আসে এবং মাটির শরীরে মারের চিহ্ন দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমাকে কে মেরেছে? এটা বলে সে পিছনে থাকা টিচার মিনুর উপর রেগে যায় এবং বলে, আপনি আপনার ছেলেদের দেখে রাখতে পারেন না, তারা যে মারপিট করে, দেখুন আমার মেয়ের কি অবস্থা করেছে। মিনু তখন সাফ জানিয়ে দেয়, আমি ওদের মা নই, আমি একজন শিক্ষিকা, আর মারামারিটা আপনার মেয়ে মাটি আগে শুরু করেছে। হেড টিচারের কাছে পরিস্থিতি সামলাতে বীরা নিজের তরফ থেকে দুঃখ প্রকাশ করে। তবে হেড টিচার মাটিকে সরি বলতে বললে মাটি স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো ভুল করেনি, তাই সে সরি বলবে না, বরং ওই ছেলেরাই তার কাছে সরি বলবে। বীরা যখন মাটিকে শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখনই বাইরে প্রচণ্ড চিৎকার ও চেঁচামেচি শব্দ পাওয়া যায়। বীরা বাইরে গিয়ে দেখে কয়েকজন গুন্ডা এসে স্কুলের বাস ড্রাইভারকে বেধড়ক মারতে শুরু করে। তখন স্কুলের এক টিচার এগিয়ে এসে ধমকে সুরে বলেন, স্কুলের ভেতরে ঢুকে কেন গুন্ডাগিরি করছো? দাঁড়াও, আমি পুলিশকে ডাকছি। এই বলে তিনি ফোন বের করতেই গুন্ডারা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং টিচারের গায়ে হাত তুলতে যায়। ঠিক সেই মুহূর্তে বীরা এগিয়ে গিয়ে গুন্ডাদের হাত ধরে ফেলে এবং বলে, শিক্ষকরা আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি, জানিস না? আর তুই কিনা তাদেরকে হাত তুলবি? এই কথা বলে বীরা একাই সব গুন্ডাদের ওপর চড়াও হয় এবং কড়া ধোলাই দেয়। পুরো দৃশ্য দেখে স্কুলের সব বাচ্চারা আনন্দে চিয়াস করতে থাকে। মাটি তার বাবাকে হাউস হাজবেন্ড বলা ছেলে দুটোকে ভয় দেখিয়ে বলে, দেখলি তো আমার বাবা কত বড় কুস্তিগির, এরপর যদি আমাকে মারা সাহস দেখাস তবে আমার বাবা তোদের কি অবস্থা করবে বুঝতে পারছিস তো? গুন্ডারা মার খেয়ে পালিয়ে যাওয়ার সময় প্রিন্সিপালকে হুমকি দিয়ে যায় যে তারা তাকে পরে দেখে নেবে। তারপর হেড টিচার বীরাকে ধন্যবাদ জানায়। এরপর টিচার মিনু বীরার এই রূপ দেখে বেশ ইমপ্রেস হয়ে বলেন, তাহলে তো আপনি প্রমাণই করে দিলেন যে আপনি শুধু একজন হাউস হাজবেন্ড নন, বরং আপনি একজন কুস্তিগির। রাতের বাসায় মাটি আর বীরার কথাতে ওষুধ দিতে দিতে কীর্তি তাদের খুব বকাঝকা করে। তখন মাটি বলে, তারা কেন বাবাকে হাউস হাজবেন্ড বলল?
তাই আমি তাদেরকে মেরেছি। অন্যদিকে কীর্তির কোচ কীর্তির বিপক্ষের কুস্তিগির মেয়েটাকে ডেকে বলে, তুমি প্রথম রাউন্ডে কীর্তিকে হারাবে, তোমাকে সব রকম সাহায্য আমি করব। এভাবেই কোচ কীর্তিকে হারানোর পরিকল্পনা আটে। বীরা আগের মতোই ঘরের কাজ সেরে পাড়ার ভাবিদের সাথে গল্প করে, তাস খেলে, চা কফি খায়। দুপুরে অফিসে কীর্তিকে টিফিন দিয়ে আসে আর রাতে কুস্তি প্র্যাকটিসে তাকে সাহায্য করে। তবে বীরার বন্ধু পার্থা বীরাকে হাউস হাজব্যান্ড হিসেবে মানতে পারছিল না। তাই সে চুপি চুপি বীরার রান্না বান্না, ঘর মোছার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়। মুহূর্তেই সে ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকি সাংবাদিকরাও বীরার ইন্টারভিউ নিতে বাসায় চলে আসে। কীর্তি ভিডিও দেখে রেগে গেলে বীরা হাসি মুখে জানায় সে এইসবের কিছুই জানে না, তবে হাউস হাজব্যান্ড হিসেবে তার নাম ডাক ভালোই হচ্ছে। পরদিন স্কুলে মাটিকে পৌঁছে দিতে গিয়ে বীরা দেখে টিচার মিনুর চুল বেশ লম্বা। সে মিনুকে ডেকে আবদার করে চুল ধরে দেখার অনুমতি চায়। অনুমতি পেয়ে বীরা টান দিয়ে পরীক্ষা করে, দেখে চুলগুলো আসল নাকি নকল। মিনু হেসে বলে, বউয়ের পরচুলা দেখে ধাক্কা খেয়েছে বলে সবার চুল টেনে পরীক্ষা করা কিন্তু ঠিক নয়। ঘরে ফিরে মাটি যখন পড়াশোনা করছিল, কীর্তি তার বাবার সাথে ফোনে কথা বলছিল। মাটি তখন কীর্তিকে বলে, মা, বাবা কোন ভাষায় কথা বলে? তখন সে বলে, মারাঠি। কিন্তু মারাঠিতে তো তোমার সাথে কথা বলে না, কিন্তু ম্যাডামের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। এই কথা শুনে কীর্তি পুরো রেগে যায় এবং তার ছোট মেয়ে থেকে সে ম্যাডামের খোঁজ খবর নিতে থাকে। মিনুর লম্বা চুলের কথা শুনে কীর্তি আরো প্রচণ্ড হিংসা আর হিংসুটে অনুভব করে, কারণ সে জানে বীরা লম্বা চুলের মেয়েদের কতটা পছন্দ করে। রাগে সে আয়নায় নিজের চুল দেখে এবং বীরার দিকে রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন বীরা মাটিকে স্কুলে নিয়ে যেতে চায়, তখন কীর্তি সেখানে চলে আসে তার স্কুটি নিয়ে এবং মাটিকে স্কুলে নিয়ে যেতে চায় এবং মাটিকে বলে, আজ থেকে আমি তোমাকে নিয়ে যাব, তোমার বাবা তোমাকে আর নিয়ে যাবে না। এই কথা বলে সে মাটিকে নিয়ে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছেই কীর্তি চোখ ঘুরিয়ে চারপাশে মিনু টিচারকে খুঁজতে থাকে। তখন মাটি ইশারায় তার ম্যামকে দেখিয়ে দেয়। তারপর সেখান থেকে কীর্তি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলে তখন মিনু হাসি মুখে মাটিকে জিজ্ঞাসা করে, আজ তোমার বাবা আসেনি? কথাটি শোনা মাত্রই কীর্তি চটে গিয়ে কড়া গলা জবাব দেয়, কেন, বাবার জায়গায় মা এসেছে বলে কোনো সমস্যা হয়ে গেল নাকি? এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন মাটির স্কুলে বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কীর্তি আর বীরা দুজনই যোগ দেয়। খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীর হাতে একে একে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা মিনু ঘোষণা করে, এবার প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা একটি চমৎকার নাচ পরিবেশন করবে। কিন্তু স্টেজের ঠিক মাঝখানে মাটিকে নাচতে দেখে কীর্তির তো চোখ ছানা ভরা, কারণ সে তো কখনো মেয়েকে নাচের কোনো শিক্ষাই দেয়নি। সে সঙ্গে সঙ্গে সন্দেহজনক দৃষ্টিতে বীরার দিকে তাকায়। মাটি যখন তাল মিলিয়ে দুর্দান্ত নাচছিল, তখন কীর্তির বুঝতে বাকি থাকে না যে পেছনের মাস্টার মাইন্ড আসলে বীরাই। অনুষ্ঠান শেষে বীরা আর মাটি কীর্তির সামনে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। কীর্তি তখন তীব্র কণ্ঠে বলে, তোমাকে তো কখনো খেলাধুলায় নামতে দেখলাম না, সেখানে কোনো প্রতিভাও ফোটাতে পারলে না, তাহলে এই নাচ গান কেন? ঠিক তখনই সেখানে মাটির ম্যাম হাজির হয়ে যায় এবং প্রশংসা করে বলে, পড়াশোনায় তো তুমি একদম কাঁচা, কিন্তু তোমার নাচ খুবই অসাধারণ। এই কথা কীর্তি শুনে ম্যাডামকে জিজ্ঞাসা করে, সে পড়াশোনা কিভাবে কাঁচা? সে তো নাম্বার 1। তারপরই ম্যাডাম কীর্তিকে সবকিছু খুলে বলে। বীরা তখন পিছন থেকে ইশারায় ম্যাডামকে চুপ করতে বলে, কিন্তু ম্যাডাম ইশারা না বোঝায় সবকিছু বলে ফেলে। এতদিন ধরে বীরা লুকিয়ে রাখা মাটির রেজাল্ট ও অন্যান্য সকল জিনিস কীর্তি জেনে যায় এবং রাগে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। বাড়ি ফিরে কীর্তি মাটিকে ধরে জবাব দিতে চায়, তুমি জীবনে কোনটা করতে চাও? পড়াশোনা করছো না, আবার খেলাধুলাও মন নেই। এরপর বীরাকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বলে, তুমি কি আমার স্বপ্নের কথা ভুলে গেলে? আমি ওকে আন্তর্জাতিক স্তরের একজন সেরা কুস্তিগির বানাতে চাই। যেমন কথা তেমনই কাজ। কীর্তি তার আঙ্কেল চিত্তাপ্পাকে বাড়িতে বসিয়ে দিয়ে যায় মাটির উপর নজর রাখার জন্য, যাতে মাটি প্রতিদিন নিয়ম করে কোচের কাছে প্র্যাকটিস করে আর বাড়ি প্রোটিন খাবার খায়। সারাদিন কঠিন ট্রেনিংয়ের চাপে ক্লান্ত হয়ে মাটি স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়ে। বীরা যখন দুপুরে মেয়েকে নিতে আসে, দেখে টিচার মিনু মাটিকে কোলে নিয়ে বসে আছে এবং মাটির শরীরে প্রচণ্ড জ্বর এসেছে। বীরা দৌড়ে গিয়ে কীর্তিকে খবরটি দিলে কীর্তি বিরক্ত হয়ে বলে, লুকিয়ে লুকিয়ে যখন নাচ শিখছিল তখন তো কোনো অসুখ ধরল না, কিন্তু এখন অসুখ ধরেছে। মেয়ের ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়ে কীর্তির এমন কড়া মনোভাব দেখে বীরার সাথে তার তুমুল কথা কাটাকাটি হয়। দূর থেকে তাদের এই পারিবারিক অশান্তি দেখে কোচ সুযোগ বুঝে বীরার কাছে এসে চা খাওয়ার জন্য প্রস্তাব দেয়।
বেশ ভালো মানুষ যে কোচ মিষ্টি সুরে জানতে চায়, কি ব্যাপার বীরা, সংসারে কি কোনো ঝগড়াঝাটি চলছে? বীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, কীর্তি আমার অবস্থাটা একদম বুঝছে না, অযথাই খিটখিট করছে। কোচ তখন বীরার কথা শুনে সহানুভূতি দেখায়। তখন সে বলতে থাকে, আসলে খেলায় বিশাল মানসিক চাপ থাকায় সে খিটখিটে হয়ে গেছে, যার কারণে নিজেকেও সামলাতে পারছে না। এরপর সে বীরাকে একটি সাইকোলজিস্টের কথা বলে এবং বলে সেখানে তুমি কীর্তিকে নিয়ে যাও। সেই সাইকোলজিস্টের কাছে গেলে তারা চিকিৎসার মাধ্যমে কীর্তি সুস্থ হয়ে যাবে। কোচের কথা মতো বীরা কীর্তিকে সেই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর কীর্তি সেই সাইকিয়াট্রিস্টকে মেরে চলে আসে। বাসায় আসার পর বীরার সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়, কেন সে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে। এটা নিয়ে ঝগড়া ও ডিপ্রেশন শুরু হয় তাদের মাঝে। তখন বীরা আবারও সেই কোচের কাছে যায় এবং সব খুলে বলে। ওখানে গিয়ে কোনো লাভ হয়নি। তখন কোচ তাকে অন্য একটি পরামর্শ দেয়, বলে আমার জানা মতে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তার ওষুধ খেলে ওর মাথার চাপ 1 নিমিষে কমে যাবে আর মেজাজও শান্ত থাকবে। সরল মনের বীরা কোচের এই বিষাক্ত ফাঁদ টের না পেয়ে ভাবে ওষুধটা খেলে হয় তাদের বৈবাহিক জীবন আবার সুখে ভরপুর হয়ে উঠবে। তাই সে কোচের কথা বিশ্বাস করে ওষুধটা এনে খাবারের সাথে মিশিয়ে রেগুলার সে ওষুধটা কীর্তিকে খাওয়াতে থাকে, যার ফলে কীর্তির শরীর ক্লান্ত ও চোখ ঘোরানি শুরু হয়। এর ফলে কীর্তির কিছুদিন পরে ফাইটেও ইফেক্ট পড়বে। তখন আমরা দেখতে পাই কীর্তির ফাইটের দিন চলে এসেছে। সেখানে যাওয়ার জন্য কীর্তি প্রস্তুত হলেও বীরা সেখানে যায় না। সে যায় রান্নার অনুষ্ঠানে, কারণ কিছুদিন আগে মাটি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করেছে। তার কারণে সেই অনুষ্ঠানে বীরা, মাটি আর মাটির স্কুলের ম্যাডাম সেই রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওদিকে কীর্তির রিংয়ের কুস্তির ম্যাচ শুরু হয়ে যায়। প্রতিবারের মতো অনায়াসে বিজয়ী হওয়া কীর্তি আজ বিপক্ষ রেসলারের সাথে পেরে উঠছিল না। কিছুক্ষণের মধ্যে তার মাথা ঝিমঝিম করে ওঠে এবং শরীরও ভেঙে পড়ে। এতে আমরা বুঝতে পারি কোচের ওষুধের কারণে কীর্তির এই অবস্থা। খেলতে খেলতে কীর্তি ম্যাচের প্রতিটা রাউন্ডেই হেরে যায়। হতাশ হয়ে যখন সে বসেছিল তখন তার কোচ এসে সান্ত্বনা দেওয়ার ভান করে। এরই মধ্যে তার ড্রপ টেস্টের রিপোর্ট আসে, যেখানে জানা যায় সে ক্ষতিকারক স্টেরয়েড সেবন করেছে। ড্রপ টেস্টের রিপোর্ট দেখে কীর্তি অবাক হয়ে যায়, কারণ সে তো এমন কোনো ওষুধই খায়নি। সে দ্রুত বাড়ি ফিরে রান্নাঘরের আনাচে কানাচে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা বাটিতে কাগজে মোড়ানো সেই ক্ষতিকারক ওষুধগুলো দেখতে পায়। তার তখন মনে পড়ে বীরাকে জিজ্ঞাসা করেছিল এই ওষুধগুলো কি, তখন সে বলেছিল ওগুলো মশলা। তখন কীর্তি তার আঙ্কেলকে ওই ওষুধগুলো ল্যাবে টেস্ট করাতে পাঠায়। ল্যাব রিপোর্টে স্টেরয়েড ধরা পড়লে কীর্তির কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে তখন বুঝতে পারে বীরাই তাকে প্রতিদিন এই ওষুধগুলো দিচ্ছিল, আর সেই কারণে সে খেলায় হেরে গেছে এবং তার ক্যারিয়ারও ধ্বংসের মুখে পড়ে গেছে। বাসার সামনে ততক্ষণ মানুষের ভিড় জমে গেছে। এরই মধ্যে পার্থাও একটা ভিডিও নিয়ে আসে, যেখানে দেখা যায় বীরা সত্যিই খাবারের মধ্যে ওষুধ মেশাচ্ছে। একই সময় সেখানকার টিভিতে দেখানো হচ্ছে বীরা একটি কুকিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সেই অনুষ্ঠানের প্রতিযোগিতায় জিতে গেছে। সে অনুষ্ঠানের কারণে স্কুলের ম্যাডাম মিনু খুশি হয়ে বীরাকে জড়িয়ে ধরে এবং গালে একটা চুমু দেয়। টেলিভিশনে বড় স্ক্রিনে এটা দেখে কীর্তি সহ সবাই স্তব্ধ হয়ে যায়। অনুষ্ঠান শেষে বীরা পুরস্কার হাতে নিয়ে বলে, কীর্তি আমাকে ঘরের কাজ করার সুযোগ দিয়েছিল বলেই আজ আমি রান্নার এই অনুষ্ঠান প্রতিযোগিতায় জিতেছি, তাই হাউস হাজব্যান্ড হয়ে আমি গর্বিত। তখন বীরা মেডেল নিয়ে বাড়ি ফিরে খুশি মনে কীর্তিকে তা দেখাতে যায়, কিন্তু কীর্তির আঙ্কেল মেডেলটা ছুঁড়ে ফেলে দিয়ে টিভি চালিয়ে দেন। টিভিতে খবর চলছিল কীর্তি কুস্তিতে হেরে গেছে এবং নিষিদ্ধ ড্রাগস নেওয়ার দায়ে তার ক্যারিয়ার 1 বছরের জন্য ব্যান করে দিয়েছে। খবর আরও বলা হয় কীর্তির হাউস হাজব্যান্ড নাটক করে কীর্তির ক্যারিয়ার ধ্বংস করেছে। তখন কীর্তি কান্নায় ভেঙে পড়ে এবং বীরাকে বলে, হাউস হাজব্যান্ড হওয়ার কারণে তোমার যদি ইগোতে লাগতো তাহলে তুমি আমাকে বলতে, কিন্তু তুমি আমার পুরো জীবনটা শেষ করে দিলে। বীরা বারবার বোঝানোর চেষ্টা করে সে না বুঝে এটা করেছে, কিন্তু কীর্তি তা শোনেনি। সে মাটিকে বীরার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঘরে চলে যায়। পরদিন সকালে বীরার মামা বীরাকে বাহবা দিয়ে বলতে থাকে, তুই ঠিক কাজই করেছিস, বেটা ছেলে হয়ে ঘরের কাজ করবি কেন, আর বউ নাম করাবে কেন, তা তো হয় না। কিন্তু বীরা তাদের মতো সংকীর্ণ মনের মানুষ ছিল না। সে সবসময় স্ত্রীর সাফল্যই চেয়েছিল। অন্যদিকে পাড়ার মহিলারা কীর্তিকে উস্কানি দিয়ে বলতে থাকে যে স্বামী খাবারে বিষ মেশায় তার সাথে সংসার করা যায় না। মানুষের কথা প্রবাহিত হয়ে এবং বীরার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে কীর্তি মাটিকে নিয়ে বাপের বাড়ি চলে যায়।
কাকির থেকে আসল সত্য শুনে বীরা পরদিন উকিল বন্ধুকে সাথে নিয়ে কীর্তিকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি চলে যায়। গেটের সামনে বীরা পৌঁছানো মাত্রই মাটি দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরতে যায়। তখনই কীর্তি সেখানে চলে আসে এবং তাকে ঘরে নিয়ে যায়। বীরা তখন বলতে থাকে, আমি এটা না বুঝে করেছি, কিন্তু কেউই তার কথা শুনতে চায় না। কীর্তির আঙ্কেল বীরাকে হিংসুটে বলে মেজাজ দেখায়। সরল বীরা বারবার বোঝাতে থাকে যে কোচের দেওয়া ওষুধটাই সে খাইয়েছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এবং তখনই হঠাৎ কীর্তির আঙ্কেলের গালে থাপড় লেগে যায়। তারপর সেখান থেকে অপমানিত হয়ে বীরা সেখান থেকে চলে যায়। কোনো উপায় না পেয়ে বীরা সোজা কোচের ট্রেনিং সেন্টারে গিয়ে জানতে চায় তার কথা মতোই তো ওষুধটা খাইয়েছিল, কিন্তু এই সমস্যা হলো কেন। তারপর কোচ বলতে থাকে, তুমি হয়তো বেশি ওষুধ দিয়েছ, যার কারণে এর উল্টা রিয়াকশন হয়েছে। সরল বীরা এবারও কোচের কথা বোকা বনে বাড়ি ফিরে আসে। অন্যদিকে বীরার মামা রুস্তম নির্বাচনে দাঁড়াবে বলে প্রচারণা চালায়, কিন্তু তখন বীরার উকিল ফ্রেন্ড এসে জানায় যে এবার নির্বাচনে নির্বাচন কমিশন মহিলা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, কোনো পুরুষ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা শুনে বীরা তার মামাকে বলে, মামিকে এবার ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করান, তাহলে মামি জিতলে আপনি জিতে যাবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর বীরার মামা অফিসের সামনে গিয়ে কার্যক্রম চালাতে থাকে। তখনই নির্বাচন কমিশন থেকে লোক আসে এবং বিজয় নারী ক্যান্ডিডেটকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়। কিন্তু সেখানে বীরার মামা রুস্তম সে নির্বাচন কমিশনের লোকের সামনে দাঁড়ায়। তখন নির্বাচন কমিশনের লোক রুস্তমকে ইংরেজিতে প্রশ্ন করে, কিন্তু রুস্তম কোনো উত্তর দিতেই পারে না। তখন রুস্তমের স্ত্রী বিজয় প্রার্থী হিসেবে এগিয়ে এসে ইংরেজিতে নিজের শিক্ষাগত যোগ্যতা জানান এবং হিন্দিতে বুঝিয়ে বলেন যে এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে বাধ্য হয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তার স্বামীকে সামনে রাখতে হয়েছে। সব শুনে অফিসার রুস্তমকে 5 বছরের জন্য দূরে থাকার নির্দেশ দেন। অফিসার চলে যাওয়ার সাথে সাথে রুস্তম তার স্ত্রীর দিকে ধেয়ে আসে এবং জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, তোমার পড়ালেখা কত দূর? স্ত্রী তখন শান্ত গলায় উত্তর দেয়, সে ইংলিশে মাস্টার্স করেছে। এই কথা শুনে রুস্তমের তো মাথায় বাজ পড়ে, সে একদম বাকরুদ্ধ হয়ে যায়। পরের দিকে দেখা যায় মাটি চুপি চুপি তার বাবার সাথে ফোনে কথা বলছিল। ঠিক তখনই কীর্তি প্র্যাকটিস শেষ করে বাড়ি ফিরে। তখন মাটিকে ওভাবে কথা বলতে দেখে তার কাকাকে প্রশ্ন করে, মাটি কার সাথে কথা বলছে। কাকা জানায় মাটি নাকি তার কোন ফ্রেন্ড বিনোদের সাথে কথা বলছে। তখন কীর্তির মন মানছিল না, সেই সন্দেহ ভরে মাটিকে ডাক দেয়। ভয়ে মাটি তখনই কলটা কেটে দেয়। কীর্তি হাত থেকে ফোনটা নিয়ে নাম চেক করে। বিনোদ মাই ফ্রেন্ড লেখা থেকে একটু অসুস্থ হলেও মনের খটকা কোচাতে ওই নাম্বারে আবার ডায়াল করে। উপাস থেকে বিরাট গলার আওয়াজ শোনা মাত্রই সে তড়িঘড়ি কলটা কেটে দেয় আর মাটির উপর চড়া হয়ে বলে, ওর সাথে তোমার কিসের যোগাযোগ? আমরা আর ওর সাথে থাকবো না, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। মাটিও তখন নজরবন্ধ হয়ে উল্টো চেঁচিয়ে বলে, তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে তো আমাকে কেন টানছো? বাবার সাথে তো আমার কোনো ঝগড়া হয়নি, আমি বাবার সাথে কথা বলবোই। মেয়ের মুখে এমন মুখের উপর জবাব শুনে কীর্তি রাগের মাথায় ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। পরদিন টিফিন টাইমে বীরা বরাবরের মতো মেয়ের সাথে দেখা করতে স্কুলে হাজির হয়। বাবাকে দেখে মাটি দৌড়ে এসে জড়িয়ে ধরে এবং আগের রাতে সব ঘটনা বলে দেয়। ঠিক তখনই মিনু টিচার সেখানে আসলে বীরা তার কাছ থেকে একটু ছুটির অনুমতি চায়। এরপর টিফিন টাইম শুরু হলে বীরা মাটিকে নিয়ে বাইরে ঘুরে বেড়ায়। ওদিকে টিফিন টাইম হওয়ার পর কীর্তি যখন স্কুলের মেয়েকে দেখতে যায় তখন দেখে সব বাচ্চারা বসে টিফিন খাচ্ছে, কিন্তু মাটি কোথাও নেই। মাটির সহপাঠী আর বাকি টিচাররা জানায় দ্বিতীয় পিরিয়ডের পর থেকে মাটিকে আর ক্লাসে দেখা যায়নি। কীর্তি টিচারদের ওপর চিৎকার শুরু করলে হেড টিচার ক্লাস টিচার মিনুকে ডেকে পাঠায়। মিনু এসে একটু নার্ভাস হয়ে পড়ে এবং সত্যিটা স্বীকার করে বলে মাটির বাবা এসে ওকে সাথে করে নিয়ে গেছে। ততক্ষণে বীরা মাটিকে নিয়ে স্কুলে ফিরে আসে। মাটি মহা আনন্দে আইসক্রিম খেতে খেতে স্কুলে ঢুকে। স্কুলে ঢোকা মাত্রই সেই দেখে তার মা সেখানে দাঁড়িয়ে আছে। তখনই মেয়ে এবং বাবার দুজনে হাত পা ঠান্ডা হয়ে যায়। কীর্তি হেড টিচারের উপর চিৎকার করে জানতে চায় কেন তাকে না জানিয়ে অন্যজনের সাথে বাইরে যেতে দেওয়া হলো। হেড টিচারও চটে গিয়ে সাফ বলে দেন বীরা ওর বাবার সাথে গেছে, অন্য কারোর সাথে যায়নি। আপনাদের পারিবারিক ঝামেলা স্কুলের বাইরে গিয়েই করুন, এখানে ঝামেলা করবেন না। এবার কীর্তির সব রাগ গিয়ে পড়ে মাটির উপর। সে টেনে হাত ধরে মাটিকে বীরা থেকে আলাদা করতে চায় এবং তাকে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু মাটি বীরাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে সে বাবাকে ছেড়ে কোথাও যাবে না। রাগের মাথায় কীর্তি মাটিকে পরপর কটা থাপ্পড় বসিয়ে দেয়। বীরা বারবার বারণ করলেও কীর্তি না থামায়। শেষমেশ মাথা গরম করে বীরা নিজেই কীর্তিকে একটা থাপ্পড় মেরে বসে।
সবার সামনে অপমানিত হয়ে চোখে জল নিয়ে কীর্তি একাই ফিরে যায়। আর মাটি চলে যায় বাবার সাথে। রাতে বাড়ি গিয়ে মাটি মন খারাপ করে বীরাকে জিজ্ঞাসা করে, মা কেন আমাদের সাথে এমন করছে? তখন বীরা পরম আদরে ছোট মাটিকে তার মায়ের পেছনের দিনগুলো গল্প শোনাতে শুরু করে। তোমার মা ছোটবেলা থেকে কুস্তি খেলতো, সব জায়গায় চ্যাম্পিয়ন হতো, পড়ালেখাতেও সে দারুণ ছিল। তোমার নানার বাড়িতে তোমার মায়ের সকল মেডেল এবং সকল পুরস্কার সেখানে সাজানো আছে। কিন্তু যখন তার বিয়ের বয়স হলো, কোনো ছেলেই তাকে বিয়ে করতে চাইলো না, কারণ সে কুস্তিগীর। পাত্রপক্ষে এটা শুনেই চলে যেত। তোমার নানা অসুস্থ হয়ে পড়ায় শেষমেশ আমার সাথে ওর বিয়ে হয়। সত্যিটা জানার পর আমাদের মধ্যে প্রচুর অশান্তি হয়েছিল, কিন্তু একদিন ওর সব মেডেল আর মেধার প্রমাণ দেখে আমি বুঝতে পারি এত সাফল্য পেয়েও শুধু ভালোবাসা টানে আমার সাথে সংসার করেছে। তারপর তুমি কোলে আসলে, তোমাকে ঘরে রেখে ট্রেনিং সেন্টারে গিয়ে প্র্যাকটিস করতো, আর তোমাকে খুব মিস করতো। মায়ের এই ত্যাগের কথা শুনে ছোট মাটির মনটা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে তার মাও তাকে পাগলের মতো ভালোবাসে, মাঝে কেবল ভুল বোঝাবুঝি চলছে। ওদিকে কীর্তি বাপের বাড়িতে একা একা তিলে তিলে জ্বলছিল। বীরার কথা আর মাটির মুখটা তার বারবার মনে পড়ছিল। ওদিকে মাটিও না খেয়ে স্কুলে না গিয়ে মন খারাপ করে বসে থাকে। মাটি পরপর কয়েকদিন স্কুলে না আসায় চিন্তিত হয়ে টিচার মিনু বীরাকে ফোন দেয়। সত্যিটা শুনে মিনু সোজা তাদের বাড়িতে চলে আসে মাটির মনটা ভালো করতে। সে মাটিকে সুন্দর একটা পুতুল উপহার দেয়, তবুও মাটির মুখে হাসি ফোটে না। তখন রুস্তম মামা সহ সবাই মিলে মাটিকে হাসাতে ঘরেই একদম নাচ গানের আসর বসিয়ে দেয়। ঠিক সেই সময় কীর্তির আঙ্কেল খবর আনে যে মাটি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে কীর্তি তড়িঘড়ি করে বীরার বাড়িতে ছুটে আসে, কিন্তু দরজায় এসে কীর্তির চোখ চর গাছ। ভেতরে তখন আনন্দ উৎসব চলছে। একপাশে মাটি আর অন্য পাশে টিচার মিনুকে নিয়ে বীরা আনন্দ নাচছে। দৃশ্যটা থেকে চরম ভুল বুঝে কীর্তি সেখান থেকে অভিমান করে চলে যায়। এবার বীরার অ্যাডভোকেট বন্ধু ও মামা বীরাকে দেখে কড়া গলায় বলে, আর বসে থাকলে চলবে না। কীর্তি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, এখন আইনি লড়াই লড়তে হবে। তুমি সাইন না দিলেও কোর্টে যেতে হবে। বীরা হতাশ হয়ে বলে, সে তো নির্দোষ, কিন্তু প্রমাণ তো কিছুই নেই। অ্যাডভোকেট বন্ধু তখন তাকে বুদ্ধি দেয়, যে ডাক্তার তোমাকে বিষাক্ত ওষুধ দিয়েছিল তার কাছ থেকে একটা প্রেসক্রিপশন আর না হলে তাকে ধরে আনতে হবে আদালতে, তাহলে এই কেস সলভ। পরের দিকে দেখা যায় সেই ডাক্তার এক নাইট ক্লাবে কোচের সাথে দেখা করতে গেছে। কোচ ডাক্তারের গম্ভীর চেহারা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, চুপ করে আছো কেন? ঠিক তখনই সেখানে প্রবেশ করে বীরা। বীরাকে হঠাৎ দেখে কোচের ছাতি কেঁপে ওঠে। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বীরা কিছুদিন আগে ডাক্তারকে এক মন্দিরে হাতে নাতে ধরে ফেলেছিল। তখন বীরা ডাক্তারের কলা চেপে ধরে হুঙ্কার দিয়ে জানতে চায় কে তাকে এই ক্ষতিকারক ওষুধ কীর্তিকে দিতে বলেছিল। বেদম মারের ভয়ে বুয়া ডাক্তার তখনই কোচের নাম ফাঁস করে দেয়। নিজের পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরও কোচ শয়তানে হাসি দিয়ে বলে, তুই তো মহা বোকা, স্টেরয়েড আর ভিটামিন ফারাকটা তুই বুঝিসই না। এখন সত্যিটা জেনেও তোর কিছুই করার নেই। মিডিয়া কিংবা আদালত সব প্রমাণ এখন তোর বিরুদ্ধেই যাবে। সত্যতার কারণ স্পষ্ট হতেই বীরা রেগে গিয়ে কোচ ও তার ফ্রেন্ডদের কড়া দোলায় দেয়। সেখান থেকে বীরা সোজা কীর্তির বাড়ি চলে যায় সত্যিটা জানাতে। কিন্তু কীর্তি দরজা খুলে রেগে বলে, যা করেছো তা কি কম ছিল না, এখন আবার কোচের গায়ে হাত তুলেছো। এরপর কীর্তি তার ফোনের একটা ভিডিও দেখায় যা কোচ রেকর্ড করে পাঠিয়েছে। ভিডিওতে কোচ কান্নাকাটি করে বলছে বীরা নাকি তাকে মারধর করে জোর জবরদস্তি করে স্বীকার করাতে চেয়েছিল যে ওষুধটা কোচই দিতে বলেছিল। এই ভিডিও দেখে বীরা আবারও নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে। পরদিন ডিভোর্স ও বাচ্চার কেসটি নিয়ে কোর্টে শুনানি শুরু হয়। বিচারে ছিলেন কঠোর মেজাজের জজ সাবিত্রী। বিচার শুরু হলে বিচারক কীর্তিকে তার দাবি জানাতে বলে। সে বলে তার মেয়েকে চায়। তারপর তার মেয়ে বলে সে তার বাবার কাছে থাকতে চায়। আর বীরাকে জিজ্ঞাসা করা হলে বীরা বিনীতভাবে বলে সে তার স্ত্রীকে চায়। তাদের এই তিনমুখী দাবি দেখে বিচারক বিরক্তি প্রকাশ করেন। কীর্তি তখন বিচারকের সামনে অভিযোগ এনে বলে স্বামী হিংসার বশে তার খাবারে স্টেরয়েড মিশিয়ে তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে, এমনকি মেয়েকে আন্তর্জাতিক রেসলার বানানোর স্বপ্নেও সে বাধা দিচ্ছে। বীরা তখন আকুতি করে জানিয়ে বিচারককে বলে, আমি কিভাবে ওর ক্ষতি করতে পারি? ও যখন অলিম্পিকের জন্য দিনরাত ঘাম ঝরাচ্ছিল আমি তখন ঘর সামলেছি যাতে ওর কষ্ট না হয়। আমার হিংসা থাকলে কি আমি দিনের পর দিন রান্না বান্না করতাম? কোচের নোংরা চক্রান্তের কারণে আজ আমাদের সংসারটা ভাঙতে চলেছে। আমরা আলাদা হলে এই ছোট্ট নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বীরার এত আকুল আবেদনও কীর্তি নিজের ডিভোর্সের জিদে অনড় হয়ে আছে।
তখন বীরার মামা রুস্তাম ছোটে গিয়ে কীর্তিকে খোঁচা মেরে বলে, কুস্তি খেলে তুমি আর কি বাহাদুরি দেখাচ্ছ? আমার ভাগিনাও কুস্তি লড়তে পারে, আবার সংসারও চালাতে পারে। রুস্তামের এই কথায় কীর্তির ইগোতে লাগে। সে তখন গর্জে উঠে চ্যালেঞ্জ দেয়, তাহলে রিঙে দেখা যায় কে কত বড় কুস্তিগির। আদালতের ভেতরে এমন চিল্লাচিল্লি দেখে বিচারক বিরক্ত হয়ে আজকে দিনের মতো শুনানি মুলতবি ঘোষণা করে। তবে সমাধান হিসাবে নির্দিষ্ট দিনে রিংয়ে দুজনের কুস্তি ম্যাচের আয়োজন করতে বলে। যে জিতবে সিদ্ধান্ত তার দিকেই যাবে। খেলার দিন মাটি বীরাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কিন্তু জিততেই হবে বাবা, না হলে মা তোমার সাথে সংসার করবে না, আমিও তোমার সাথে থাকতে পারবো না। এরপর রিংয়ের মধ্যে বীরা আর কীর্তির ম্যাচটা শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে এক হাড্ডাহাড্ডি ও রক্ত গরম লড়াই শুরু হয়, তারপর বিশ্রাম দেওয়া হয়। দ্বিতীয় রাউন্ডে বীরা কীর্তিকে ধরাশায়ী করার চেষ্টা করলেও দেখা যায় কীর্তি প্রত্যেকবার বীরাকে হারিয়ে দিচ্ছে এবং বোর্ডে 12 পয়েন্ট তুলে ফেলেছে। তারপর তৃতীয় রাউন্ডে বীরা বোর্ডে 4 পয়েন্ট তুলে আর কীর্তি 7 পয়েন্ট তুলে 19 পয়েন্ট করে তৃতীয় রাউন্ড শেষ করে। আর বীরা তৃতীয় রাউন্ডে মার খেয়ে যখন শুয়েছিল, তার মেয়ে মাটি চোখ বন্ধ করে এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। মেয়ের সেই করুণ মুখ দেখে বীরা নতুন শক্তিতে ঘুরে দাঁড়ায়। এবার সে এক অদ্ভুত বুদ্ধি বের করে। লড়াইয়ের মাঝেই সে হুটহাট কীর্তিকে চুমু খেতে শুরু করে। এতে কীর্তির মন অন্যদিকে ঘুরে যায় এবং সে ফোকাস হারিয়ে প্রত্যেকটা রাউন্ডে হেরে যায়। দেখতে দেখতে স্কোরবোর্ডে 19/19 হয়ে যায়। শেষ মুহূর্তে কীর্তি বীরাকে চুমু খেতে না দিয়ে সজোরে ধাক্কা মেরে রিংয়ের বাইরে ফেলে দিতে চায়। বীরা কোনো মতে সামলে রিংয়ের ভেতরে আবার ফিরে আসে। তখনই বীরা দেখতে পায় কীর্তি মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছে। তখন মাটি ও কীর্তির পরিবারের সবাই আতঙ্কে রিংয়ের দিকে ছুটে আসে। সবাই যখন তাকে হাসপাতালে নেওয়ার কথা ভাবছিল, তখন কীর্তির নানি এগিয়ে এসে কীর্তিকে পরীক্ষা করে এবং একটু পরে তিনি হেসে বলেন, ভয়ের কিছু নেই, এটা তো দারুণ খুশির খবর, কীর্তি প্রেগনেন্ট। এ কথা শুনে সকলে খুবই খুশি হয়। তখন ওদিকে কুস্তির সঞ্চালক রসিকতা করে বলে, খেলা চলাকালীন বাচ্চার মা হতে এর আগে কখনো দেখিনি, এবার প্রথম দেখলাম। পরের দৃশ্য হাসপাতালে দেখা যায়। কীর্তি যমজ 2টি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এভাবেই একটি সুখী ও পরিপূর্ণ পরিবারের সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই মুভিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এরকম সকল আকর্ষণীয় এবং নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো। আসসালামু আলাইকুম।